ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের এক্সামের প্রিপারেশন? আজকে আমি তোমাদের জন্য আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক আজকের এই পেপারে কি কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। প্রথমেই তোমাদের বলি, আমাদের ফ্রি মক টেস্ট অবস্টেটিক নার্সিং এর উপরে অলরেডি চলছে, যেটা আগামীকাল রাত 12টা অব্দি লিঙ্ক অ্যাক্টিভ থাকবে। তোমরা যারা এই এক্সামে জয়েন করতে চাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন করে নিও এবং মক টেস্টটা অবশ্যই সময়ের মধ্যে দিয়ে দিও। আর যারা পেড মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও, তোমরাও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে পেড মক টেস্ট দেওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি কোশ্চেন রয়েছে। আজকের ফার্স্ট কোশ্চেন: A nurse is assessing a pregnant patient for signs of eclampsia. Eclampsia একটা পেশেন্টের কিছু সাইন নার্স অ্যাসেস করছে। Which of the following is not a sign of eclampsia? অর্থাৎ eclampsia সাইন কোনটা নয় এখানে জানতে চেয়েছে। কি কি অপশন রয়েছে? ফিভার রয়েছে, প্রোটিনিউরিয়া রয়েছে, বিপি রয়েছে 170/90 মিলিমিটার অফ এইচজি এবং সিজার রয়েছে। প্রেগনেন্সিতে যে সমস্ত হাইপারটেনসিভ ডিসঅর্ডার দেখা যায় তার মধ্যে কমন দুটো হলো প্রি-এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া। প্রথমে প্রি-এক্লাম্পসিয়া দেখতে পাই এবং পরে সেটা যখন কমপ্লিকেটেড হয় তখন সেটা এক্লাম্পসিয়াতে পরিণত হয়। তো প্রি-এক্লাম্পসিয়ার মধ্যে কি কি থাকে? প্রি-এক্লাম্পসিয়ার মধ্যে এখানে যেমন প্রোটিনিউরিয়া রয়েছে, প্রোটিনিউরিয়া থাকে এবং ব্লাড প্রেশারটাও বেশি থাকে। তবে এই ব্লাড প্রেশারটা 140/90 বেশি থাকে, আর কখনো কখনো সিভিয়ারের ক্ষেত্রে 160/100 এর ওপরে থাকে। আর এটার সঙ্গে সঙ্গে একটু পিটিং ইডিমা থাকে। ঠিক আছে, পিটিং ইডিমা থাকে, সেটা বডির যে কোনো পার্টে হতে পারে। মোটামুটি একটা ইডিমার প্রেজেন্স আমরা দেখতে পাই। তাহলে প্রোটিনিউরিয়া, ইনক্রিজ বিপি প্লাস ইডিমা যখন থাকছে তখন এই তিনটেকে একসাথে আমরা প্রি এক্লাম্পসিয়া বলছি। প্রি এক্লাম্পসিয়া। আর এই প্রি এক্লাম্পসিয়ার সঙ্গে যদি প্লাস হয়ে যায় সিজার, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো এক্লাম্পসিয়া। তবে এই প্রি-এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া বা যে কোনো জেস্টেশনাল হাইপারটেনশনও যদি হয় তার মধ্যে কিন্তু ফিভারের কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে এখানটায় যেহেতু নট বলেছে সে কারণে অ্যান্সার এখানটায় ফিভার হবে। বুঝতে পারলে? তাহলে প্রি-এক্লাম্পসিয়ার মধ্যে ইডিমা, প্রোটিনিউরিয়া এবং হাই বিপি থাকে, আর এক্লাম্পসিয়ার সাথে প্রি-এক্লাম্পসিয়ার সাইন সিমটমস প্লাস সিজার যখন থাকে তখন সেটা ইকুয়ালস টু এক্লাম্পসিয়া হয়। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হলো এক্লাম্পসিয়া। পরবর্তী কোশ্চেন রয়েছে: পুটিং আ বিটার সাবস্টেন্স অন দ্য নেলস অফ কিডস হু ইউজড টু বাইট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং থেরাপি। এখানে বলা হয়েছে যে যে সমস্ত বাচ্চারা নখ কামড়ায়, তাদের নখে যদি আমরা কোনো বিটার সাবস্টেন্স, তেতো জিনিস লাগিয়ে দিই, তাহলে সেটা কোন থেরাপির মধ্যে পড়বে? ফ্লাডিং বলা হয়েছে, অ্যাভারশন থেরাপি বলা হয়েছে, হিপনোসিস বলেছে এবং সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন বলেছে। অর্থাৎ এই প্রত্যেকটা থেরাপি পড়ছে কোথায়? এগুলো সমস্ত মেন্টাল হেলথে যেসব থেরাপি রয়েছে তার মধ্যে পড়ছে। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? প্রথমে বলি ফ্লাডিং। ফ্লাডিং বলতে কি বোঝাচ্ছে? ফ্লাডিং মানে আমরা জানি ফ্লাড মানে বন্যা। তো এখানটায় কি করা হচ্ছে, একজন পার্সন যার কোনো একটা অবজেক্টের উপরে ভয় রয়েছে মানে ফোবিয়া রয়েছে, তো তাকে কি করা হচ্ছে, ওই ফোবিয়া রিলেটেড যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের মধ্যেই তাকে রিলিজ করে দেওয়া হচ্ছে বা সেই অবজেক্টের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে ধরো এরকম হতে পারে যে একটা পার্সন যে হয়তো আরশোলাতে ভয় পায়, তো তাকে আমি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে বন্ধ করছি যে ঘরে প্রচুর আরশোলা রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্লাডিং এর এক্সাম্পল। এবং এইগুলো আমরা কোথায় দিয়ে থাকি? এই ট্রিটমেন্টগুলো মেনলি আমরা ফোবিয়ার ক্ষেত্রে দিয়ে থাকি, যার কোনো ফোবিয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাভারশন থেরাপি। অ্যাভারশন থেরাপি মানে হচ্ছে শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া অর্থাৎ কিরকম? যে ধরো কোনো একটা কাজ করলে তোমাকে কোনো একটা কাজ করতে বারণ করা হয়েছে, কিন্তু তুমি যদি সেই কাজটা করো তাহলে তুমি শাস্তি পাবে। কিরকম ভাবে? মেনলি এটা ইউজ করা হয় অ্যালকোহলিজম যেগুলো রয়েছে, অ্যালকোহল উইথড্রয়ালের জন্য ইউজ করা হয়। তাহলে অ্যালকোহল যে খাচ্ছে তাকে বলা হয়েছে তুমি অ্যালকোহল খাবে না। এবার যখনই সে অ্যালকোহল খাবে তখনই তার রিঅ্যাকশনস হবে যেটা সে পছন্দ করবে না। তো সেই কারণে অ্যাভারশন থেরাপি হিসেবে আমরা ডাইসালফিরাম দিয়ে থাকি অ্যালকোহলিজমের পেশেন্টদেরকে। তো অ্যালকোহলিজমের পেশেন্টরা যখনই অ্যালকোহল বা অ্যালকোহল রিলেটেড কোনো কিছু প্রোডাক্ট যখন তারা ইনটেক করবে তখনই তার বডিতে সিভিয়ার রিঅ্যাকশনস হবে, যেটা তার একদমই ভালো লাগবে না। তো এটাকে অ্যাভারশন থেরাপি বলা হচ্ছে। এটা অ্যালকোহল উইথড্রয়ালের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। নেক্সট আসছে হিপনোসিস। হিপনোসিস বলতে কি বোঝাচ্ছে? হিপনোসিস বলতে বোঝাচ্ছে যে যখন আমরা কোনো একটা রিল্যাক্সেশন করছি, একটা পেশেন্টকে রিল্যাক্স করছি এবং রিল্যাক্স করে তার প্রিভিয়াস কোনো প্রবলেম রয়েছে কিনা যার জন্য তার আজকের দিনে কোনো সমস্যা হচ্ছে,
সেটা বোঝার চেষ্টা করি। তো হিপনোসিস একটা সাইকোঅ্যানালিটিক থেরাপির মধ্যে পড়ছে, যেখানে আমরা কোনো আগের কোনো প্রবলেম রয়েছে কিনা, মানে পাস্টে কোনো প্রবলেম রয়েছে কিনা সেগুলো আইডেন্টিফাই করার জন্য হিপনোসিস থেরাপি দিয়ে থাকি। আর সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন কি? সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন মানে হচ্ছে যে আমরা একে একে আস্তে আস্তে কি করব, তার একটা ভয় বা ফোবিয়াকে দূর করব। যেমন ওসিডির ক্ষেত্রে করা হয়ে থাকে, ফোবিয়ার ক্ষেত্রে করা হয়ে থাকে, কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকলে করা হয়ে থাকে। কি করা হয় এখানে? অ্যাকচুয়ালি এটা ৩ টে স্টেপে করা হয়। প্রথমে রিল্যাক্সেশন ট্রেনিং, যেমন হিপনোসিস রয়েছে। বিভিন্নভাবে আমরা পেশেন্টকে আগে রিল্যাক্স করি। তারপরে একটা হায়ারার্কি কনস্ট্রাকশন করা হয়, অর্থাৎ একটা ভয়ের লিস্ট, যে কোন কোন জিনিসে তার ভয় লাগে। তো যদি আমি ফোবিয়ার ক্ষেত্রে বলি, তো তাহলে তার ভয় লাগার যে লিস্টটা রয়েছে সেখানে সে পরপর একটা লিস্ট ওয়াইজ সাজাচ্ছে, যে কোনটাতে বেশি ভয় লাগে, কোনটাতে কম ভয় লাগে, এরকম ভাবে। এবং তারপরে কি করা হয়? ডিসেনসিটাইজেশন করা হচ্ছে এক একটা স্টিমুলাসে, হয়তো কম থেকে শুরু করে বেশির দিকে। এরকম ভাবে একটা একটা স্টিমুলাসে তাকে প্রথমে রিলিজ করা হবে, বা এক একটা স্টিমুলাসের সামনে তাকে আনা হবে এবং তারপরে তাকে রিল্যাক্স করা হবে। এরকম ভাবে আস্তে আস্তে তার যে অবজেক্ট গুলো রয়েছে, যেগুলোতে তার ভয় লাগে, সেই অবজেক্ট গুলো থেকে আস্তে আস্তে সেই ভয় থেকে মুক্ত হবে। ঠিক আছে? তাহলে এটা সিস্টেমিক ডিসেনসিটাইজেশন। এটাও ফোবিয়া বা ওসিডি এসবের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছিল যে একটা বিটার সাবস্টেন্স, তেতো জিনিস আমি নখে লাগিয়ে দিচ্ছি। তাহলে যে নখ কামড়াতে ভালোবাসে, সে নখ কামড়াতে গেলেই তার মুখে তেতো লাগবে। তাহলে এটা একটা শাস্তির মতো। তাহলে শাস্তির মতো কোন থেরাপি রয়েছে? এখানে রয়েছে অ্যাভারশন থেরাপি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যাভারশন থেরাপি হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, সেন্ট্রাল ইনসিজার অ্যাপিয়ার স্যাট। সেন্ট্রাল ইনসিজার কবে অ্যাপিয়ার করে? এখানে চাইল্ডের যে টুথ ইরাপশন হয় সেটার কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো চাইল্ডের ফার্স্ট যে টুথ ইরাপশন হয় সেটা সেন্ট্রাল ইনসিজার, তারপরে আসে ল্যাটারাল ইনসিজার, তারপরে ফার্স্ট মোলার, তারপরে ক্যানাইন এবং তারপর সেকেন্ড মোলার। ঠিক আছে? এইভাবে সিকোয়েন্স ওয়াইজ বাচ্চাদের টুথগুলো ডেভেলপমেন্ট হয়। তো প্রথমে যেটা সেন্ট্রাল ইনসিজার আসে সেটাকে বলা হয় 6 থেকে 10 মাস এরকম টাইম, তবে আমরা 6 মাসটাকেই রাইট অ্যান্সার নেব। ঠিক আছে? তো এটার অ্যান্সার 6 মান্থ হবে। ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তো এগুলোকে একটু ভালো করে মুখস্থ করে রেখো। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ডুইং দ্য ফোর্থ ম্যানুএভার? আমরা লিওপোলস এর ম্যানুএভার ইউজ করি অবজেক্টিভ এক্সামিনেশনের জন্য, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4 রকমের ম্যানুএভার রয়েছে। 4 রকমের ম্যানুএভারে 4টে পারপাস রয়েছে। এখানে ফোর্থ ম্যানুএভারে কি কাজে লাগে সেটা জানতে চেয়েছে। তো সেখানে অপশনগুলো পড়ার আগে আমি আগে তোমাদের 4টে ম্যানুএভারে কখন কি করা হয়, কোন ম্যানুএভারে কি দেখি আমরা, সেটা আগে বলে দিই, তারপরে অ্যান্সারটা বলবো। তো লিওপোল্ডের যে 4টে ম্যানুএভার রয়েছে তার মধ্যে 1, 2 এবং 3, এই 3টে ম্যানুএভার আমরা পেশেন্টের দিকে মুখ করে করি, অর্থাৎ পেশেন্টের দিকে তাকিয়ে করি। ঠিক আছে? তো ফার্স্ট যে ম্যানুএভার রয়েছে, এখানে দেখো হাতটা একদম ওপরের দিকে রয়েছে, অর্থাৎ ফান্ডাস। ফান্ডাসের মধ্যে ইউটেরাসের যে ফান্ডাস পার্ট রয়েছে সেখানে ফিটাসের কোন পজিশনটা রয়েছে, অর্থাৎ কোন পার্টটা রয়েছে, সেখানে বাটাক্স রয়েছে নাকি হেড রয়েছে নাকি কোনো কিছুই নেই, সেটা জানার জন্য আমরা ফার্স্ট ম্যানুএভারটা করে থাকি। তাহলে যদি ব্রড, সফট এবং ইরেগুলার মাস থাকে তাহলে বুঝতে হবে সেখানে বাটাক্স রয়েছে, অর্থাৎ ওটা ব্রিজ, মানে পেছনের দিকে ফান্ডাসে ব্রিজ পার্ট রয়েছে। আর যদি স্মুথ, হার্ড এবং গ্লোবিউলার মাস থাকে তাহলে সেটা বুঝতে হবে হেড। আর যদি ট্রান্সভার্স লাই হয় তাহলে সেখানে কোনো কিছুই থাকবে না। ঠিক আছে? তাহলে ফান্ডাস পার্টে কি হয়েছে সেটা দেখার জন্য আমরা ফার্স্ট ম্যানুএভারটা করছি। সেকেন্ড ম্যানুএভারটা কি করছি? সেকেন্ড ম্যানুএভারে হাত দেখো দুটো সাইডে রয়েছে। তাহলে দুটো সাইডে থাকার কারণে কোন সাইডে ব্যাক রয়েছে এবং কোন সাইডে লিম্ব গুলো রয়েছে সেটা আমরা বুঝতে পারি। যেদিকটা একদমই রেগুলার পার্ট আমরা পাবো সেদিকটায় ব্যাক রয়েছে। যেদিকে ইরেগুলার বা ছোট ছোট কিছু গ্লোবিউলার পার্ট পাচ্ছি সেই দিকটায় বুঝতে হবে যে লিম্ব গুলো রয়েছে। ঠিক আছে? আচ্ছা, থার্ড ম্যানুএভারে দেখো হাতটা কোথায় রয়েছে? নিচের দিকে রয়েছে। অর্থাৎ এখানটায় আমরা কি করছি? এখানে হাতটা আমরা নিচের দিকে পেলভিসের ওপরের দিকটায় রাখছি, এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যদি পেলভিসটাকে আমরা হোল্ড করতে পারি তাহলে আমরা বুঝবো যে পেশেন্টের এই যে ফিটাসটা পেলভিসের মধ্যে ইন হয়েছে কিনা, বা সেটা এনগেজড হয়েছে কিনা, হেডটা এনগেজড হয়েছে কিনা। যদি হেডটা এনগেজড হয় তাহলে আমরা এই পার্টটাকে মুভ করতে পারবো না, এটা ফিক্স হয়ে যাবে। আর যদি দেখি যে না, মুভ করতে পারছি, তাহলে বুঝতে হবে যে এটা এখনো অবধি হেডটা এনগেজড হয়নি। আর যদি আমরা কোনো পার্ট ফিলই না করতে পারি তাহলে বুঝতে হবে এটা ট্রান্সভার্স লাইটে রয়েছে। ঠিক আছে? আর যেটা ফোর্থ ম্যানুএভারটা আমরা করি পেশেন্টের পায়ের দিকে তাকিয়ে, অর্থাৎ পেশেন্টের দিকে পেছন ফিরি, এবং হাতটা কোন দিকে রয়েছে দেখো, দুদিক থেকে এসে মাথার কাছে বা পেলভিসের দিকে রয়েছে। তাহলে এখানটায় আমরা দুটো জিনিস বুঝতে পারি। 1 নম্বর হচ্ছে যে কোন প্রেজেন্টেশনে রয়েছে, মানে হেড রয়েছে নাকি ব্রিচ রয়েছে সেটা আমরা বুঝতে পারবো পার্ট দেখে। তারপরে আমরা বুঝতে পারবো যে এনগেজ হয়েছে কিনা,
এবং এটার অ্যাটিটিউডটা কিরকম রয়েছে, ফ্লেকশন রয়েছে নাকি এটা এক্সটেন্ডেড হয়ে রয়েছে, সেটাও আমরা খানিকটা এখান থেকে বুঝতে পারি। তাহলে 4 নম্বর যে ম্যানউভার রয়েছে সেখান থেকে আমরা প্রেজেন্টিং পার্ট বুঝতে পারবো, তার অ্যাটিটিউড এবং এনগেজমেন্ট এই 3টে জিনিস বুঝতে পারবো। এবারে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে কোশ্চেনটা ছিল সেখানটায় আমাদেরকে কি জানতে চেয়েছে। দেখো কোশ্চেনে বলেছে ফোর্থ ম্যানউভারে কি দেখতে পাই, টু নো দ্য ফিটাল পার্ট অ্যাট দ্য ফান্ডাস, তাহলে ফান্ডাসে কোন ফিটাল পার্ট রয়েছে সেটা দেখার জন্য আমরা ফার্স্ট ম্যানউভারটা করি। ঠিক আছে, তাহলে এটা আমরা 1 নম্বর ম্যানউভার দিয়ে জানতে পারবো। টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ফ্লেকশন ওর অ্যাটিটিউড, ফ্লেকশন ওর অ্যাটিটিউড আমরা 4 নম্বরে দেখতে পাবো বুঝলাম, তাহলে এখানে ফোর্থ ম্যানউভার বলেছিল, অ্যান্সারটা তাহলে অপশন বি হবে। টু হ্যাভ এন আইডিয়া হোয়াট দ্য ফিটাল প্রেজেন্টিং পার্ট ইজ, ফিটালের প্রেজেন্টিং পার্ট কি রয়েছে সেটা বোঝার জন্য আমরা যে 3 নম্বর ম্যানউভারটা ছিল, 3 নম্বর ম্যানউভারে আমরা প্রেজেন্টিং পার্টটা বুঝতে পারবো। আর টু নো ইফ এনগেজমেন্ট অকার অর নট, এনগেজমেন্ট অকার হয়েছে বা না হয়েছে সেটাও আমরা 3 নম্বর থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এই রয়েছে আমার 4টে, এখানে অ্যান্সার হলো অপশন বি। ঠিক আছে, এর পরের কোশ্চেন চলো। পরের কোশ্চেনে রয়েছে ডিউরিং আ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ব্লিডিং গামস অ্যান্ড জিঞ্জিভাইটিস ইন্ডিকেট হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি, তাহলে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে গাম ব্লিডিং এবং জিঞ্জিভাইটিস হয়। এটা খুবই সহজ কোশ্চেন ছিল, গাম ব্লিডিং জিঞ্জিভাইটিস এগুলো আমরা ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে দেখতে পাই, তাহলে এখানে অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন রয়েছে a pregnant client with diabetes mellitus arrives at the healthcare clinic for a follow-up visit. What priority assessment should the nurse monitor? তাহলে ডায়াবেটিস মেলাইটাসের একজন মা এসছে ফলো আপের জন্য, তাহলে কোনটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো অ্যাসেসমেন্টের জন্য। ইউরিন ফর স্পেসিফিক গ্র্যাভিটি, ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি চেক করা, ফর দ্য প্রেজেন্স অফ ইডিমা, ইউরিন ফর গ্লুকোজ অ্যান্ড কিটোন, আর ব্লাড প্রেশার, পালস এর রেসপিরেশন। আচ্ছা, ব্লাড প্রেশার, পালস, রেসপিরেশন এটা প্রত্যেকটা পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটা স্পেসিফিক্যালি ডায়াবেটিস মেলাইটাসের জন্য নয়। ইউরিন ফর গ্লুকোজ অ্যান্ড কিটোন এটা স্পেসিফিক কেন, কারণ ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে পেশেন্টের গ্লুকোজ লেভেল বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এবং গ্লুকোজ লেভেল যদি অনেকটা বেশি হয় তাহলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে, সেখান থেকে আমরা ইউরিনের মধ্যে কিটোন বডিও পেতে পারি। তাহলে এই স্টেজটা স্পেসিফিক। বাকি প্রেজেন্স অফ ইডিমার জন্য, ইডিমা কখন প্রেজেন্ট হয়, যদি হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকে, অর্থাৎ কি এক্লামশিয়া বা এক্লামশিয়া, এগুলো জানার জন্য আমরা ইডিমাটা পাবো। আর ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা স্পেসিফিক্যালি আমরা কোনো ডিজিজ আইডেন্টিফিকেশন আমরা সেখান থেকে করতে পারি, এটা একটা রুটিন চেক আপ। তাহলে ডায়াবেটিস মেলাইটাসের জন্য আমাদের যে স্পেসিফিক টেস্ট রয়েছে সেটা হচ্ছে ইউরিন ফর গ্লুকোজ এবং কিটোন। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে প্রিটার্ম লেবার ইজ ওয়েন ইট অকার্স বিটুইন, তাহলে কখন আমরা প্রিটার্ম লেবার বলবো। প্রিটার্ম লেবার অর্থাৎ টার্মের থেকে আগে যখন ডেলিভারি হয় সেটাকে প্রিটার্ম বলি। তাহলে টার্মের থেকে আগে বলতে গেলে আমাকে টার্ম কখন জানতে হবে, টার্ম কখন হয় 37 উইকস যদি কমপ্লিট হয় তবেই আমরা সেটাকে টার্ম বলি। তাহলে 37 কমপ্লিটেড উইকসকে আমরা টার্ম প্রেগনেন্সি বলে থাকি। তাহলে যদি প্রিটার্ম লেবার জানতে হয় তাহলে 37 এর আগে। এখানে অপশনগুলো রয়েছে 32 থেকে 36, 20 থেকে 37, 16 to 20 আর 24 থেকে 30। তাহলে এই দুটো অপশনকে আমি এমনিই বাদ দিতে পারি। বাকি 32 থেকে 36 হলে সেটাকে আমরা প্রিটার্ম লেবার বলবো। কিন্তু এই যে 32 থেকে 36 এটা কিন্তু কমপ্লিট নয়, ডেফিনেশনটা কমপ্লিট নয়। কেন? কারণ 36 থেকে 37 উইকস এর মধ্যে হলেও সেটাকে প্রিটার্ম বলবো, কারণ 37 কমপ্লিটেড উইকস না হলে সেটাকে আমরা প্রিটার্ম বলছি, তাই না? তাহলে এটা যদি 32 থেকে 37 হতো তাহলেও সেটাকে ধরা যেত যে হতে পারে। কিন্তু 20 থেকে 37 হচ্ছে একটা কমপ্লিট ডেফিনেশন, যেখানে 20 উইকস এর আগে হলে সেটা তো ভায়াবল হয় না, আর 37 উইকস এর কমপ্লিটেড উইকস এর আগে হলে সেটাকে প্রিটার্ম বলা হয়। তাহলে 20 উইকস থেকে 37 উইকস এর মধ্যে যে কোনো সময় যদি ডেলিভারি হয় তাহলে সেটাকে আমরা প্রিটার্ম লেবার বলবো। তাহলে অ্যান্সার এখানটায় হবে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে Shubham is suffering from Bell's palsy. The nurse understands that which of the cranial nerve is affected. Bell's palsy অর্থাৎ ফেসিয়াল পলসির কথা বলা হয়েছে। তাহলে ফেসিয়াল পলসিতে কোন ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ হয়? এখানে নার্ভ রয়েছে 5, 7, 9 এবং 10। তোমাদের আমি 12 জোড়া যে ক্রেনিয়াল নার্ভ আছে সেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নামগুলো বলে দিই। তাহলে নাম্বার 1 এ রয়েছে অলফ্যাক্টরি, নাম্বার 2 তে রয়েছে অপটিক, তারপরে রয়েছে অকিউলোমোটর, নাম্বার 4 এ ট্রক্লিয়ার, নাম্বার 5 এ ট্রাইজেমিনাল, নাম্বার 6 এ আছে অ্যাবডুসেন, নাম্বার 7 এ ফেসিয়াল। আমাদের ওখানে বেলস পলসি বলেছিল, তাহলে নাম্বার 7 এ ফেসিয়াল নার্ভ ড্যামেজ হলে বেলস পলসি হয়। আচ্ছা, তারপরে আছে ভেস্টিবিউলো কক্লিয়ার, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল। কেন বললাম এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম? কারণ হচ্ছে যে এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম নাম্বার ওয়াইজ তোমাদেরকে মনে রাখতে হবে, এবং শুধু তাই নয়,
তার সঙ্গে সঙ্গে কোনটা হচ্ছে তোমার সেন্সরি নার্ভ, কোনটা মোটর নার্ভ, কোনটা মিক্সড অর্থাৎ বোথ নার্ভ, সেটাও মনে রাখতে হবে। তো সেটার জন্য এই স্লাইডে একটা তোমাদের মিনোমিক দেওয়া রয়েছে। অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ আ ফিন ভেন জার্মান ভিউডা হপ, অর্থাৎ এটা এই যে ট্রিপল ও ডাবল টি এ এফ ভি জি ভি এ এইচ, এই যে প্রত্যেকটা যে ফার্স্ট লেটার সেটা দিয়ে এটা বানানো। তাহলে এটা থেকে তোমরা ওই 12 জোড়া যে নার্ভ পরপর সেটা মনে রাখতে পারো। আর যে সোমাটিক রয়েছে নাকি মোটর রয়েছে এইটার জন্যে এখানে আরেকটা মিনোমিক রয়েছে। সাম সে ম্যারি মানি বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেনস ম্যাটার মোর। ঠিক আছে, এই দুটো মিনোমিক রয়েছে। এই দুটো মিনোমিক দিয়ে দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কত নম্বরে কোন নার্ভটা রয়েছে এবং প্রত্যেকটা নার্ভ কোনটা সেন্সরি, কোনটা মোটর এবং কোনটা বোথ। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা একটুখানি তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হলো? অ্যান্সার এখানটা হলো ক্রেনিয়াল নার্ভ 7, যেটা ক্রেনিয়াল নার্ভ 7 এর ড্যামেজ হলে বেলস পলসি হয়। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস কি? ডাইলেটেশন অফ স্টোমাক, গল ব্লাডার, ইন্টেস্টাইন, কিডনি। খুবই ইজি কোশ্চেন ছিল। নেফ্রোসিস, নেফ্রোসিস মানে সেটা নেফ্রনের কথা বলা হচ্ছে। নেফ্রন কোথায় থাকে? নেফ্রন কিডনিতে থাকে। তাহলে অ্যান্সার স্বাভাবিকভাবে কি হবে? ডাইলেটেশন অফ কিডনি। হাইড্রোনেফ্রোসিসে ডাইলেটেশন অফ কিডনি হয়। এবং কেন হয় সেটা? কারণ সেখানে ওয়াটার অ্যাকুমুলেট হয় বা ইউরিন অ্যাকুমুলেট হয়। কেন ইউরিন অ্যাকুমুলেট হয়? কারণ এরকম ভাবে যদি আমি স্ট্রাকচারটা আঁকি, কিডনি স্ট্রাকচারটা এরকম এবং এখান থেকে রেনাল পেলভিস থেকে এখানে আছে তোমার ইউরেটারটা নেমে আসছে। তো হাইড্রোনেফ্রোসিসের ক্ষেত্রে কি হয়? এই যে ইউরেটারটা এখানটায় নেমে আসছে সেই জায়গাতে কোনো কিছু ব্লকিং থাকে। সেটা হতে পারে কোনো স্ট্রিকচার, হতে পারে কোনো স্টোন ওখানটায় জমা রয়ে গেছে। তো এই যে আউটলেট, সেই আউটলেটটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আউটলেট বন্ধ হওয়ার জন্য নেফ্রন থেকে যে সমস্ত ইউরিনটা প্রডিউস হচ্ছে সেই ইউরিনটা এখান থেকে আর নামতে পারছে না, সেটা এখানেই জমা হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে? এই নেফ্রন মানে এই কিডনির সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং রেনাল পেলভিসের সাইজটাও এই অবস্ট্রাকশনের ওপর অব্দি পুরোটা ফুলে বড় হয়ে যাচ্ছে। এটাকেই আমরা ডাইলেটেশন বলছি, ডাইলেটেশন অফ কিডনি, যেটাকে হাইড্রোনেফ্রোসিস বলা হয়। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, আইডিয়াল কোশ্চেন ফর রিপ্লেসমেন্ট অফ ইন্ট্রাভাস্কুলার ভলিউম নন হেমারেজিক উড বি। তাহলে এখানে বলতে চাইছে যে ইন্ট্রাভাস্কুলার ভলিউমের যদি লস হয়, ফ্লুইড ভলিউম লস হচ্ছে যেটা হেমারেজিক নয়, সেটা কোথা থেকে হতে পারে? সেটা হতে পারে আমাদের কোনো ডায়রিয়া থেকে হতে পারে বা ভমিটিং থেকে হতে পারে। হ্যাঁ, তাহলে নন হেমারেজিক মানে ব্লিডিং থেকে হবে না বা কোনো ট্রমা থেকে হবে না। আবার বার্নের জন্যও হতে পারে, সেখানে বডি সারফেস এরিয়া লস হয়ে যাচ্ছে, যার ফলে কি হয়? সেখান থেকে অনেকটা ইভাপোরেট করেও জল বেরিয়ে যায়, আবার যে লিকেজ হয়েও কিছু বেরিয়ে যায়। তাহলে সেই সমস্ত জায়গার ক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট হিসেবে কোন সলিউশন আইডিয়ালি দেব? ব্লাড ডিসঅর্ডার্স, ব্লাড সাবস্টিটিউটস, আইসোটোনিক সলিউশন, কোলোয়েড সলিউশন। তাহলে এইটা তো পুরোপুরি বাদ, ব্লাড ডিসঅর্ডার্সটা। আর ব্লাড সাবস্টিটিউটস আমাদের দেওয়ার দরকার নেই, কারণ এটা নন হেমারেজিক বলেই দেওয়া রয়েছে। তাহলে বাকি রয়েছে আইসোটোনিক সলিউশন এবং কোলোয়েড সলিউশন। কোলোয়েড সলিউশন বলতে কোনগুলোকে বোঝায়? কোলোয়েড মানে বোঝাচ্ছে যেগুলো তোমার এই ধরো অ্যালবুমিন হয়ে গেল আর ধরো হেমাক্সিল হয়ে গেল, এগুলোকে কোলোয়েড বলা হয়। আর আইসোটোনিক ক্রিস্টালয়েড সলিউশন। তাহলে আইসোটোনিক সলিউশন যেটা বডি ফ্লুইডের সাথে ইকুয়াল কম্পোজিশনে, যেমন এনএস হয়, আরএল হয়, এগুলো হচ্ছে আইসোটোনিক সলিউশন। যে আইসোটোনিক সলিউশনটা ইন্ট্রাভাস্কুলার ভলিউম যেটা নন হেমারেজিক সেটার রিপ্লেসমেন্টের জন্য আইডিয়াল সলিউশন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন সি, আইসোটোনিক সলিউশন। এই কোশ্চেনটা রয়েছে তোমাদের জন্য। কোশ্চেন রয়েছে, দ্য ফ্লাইট অফ আইডিয়া রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং। তাহলে এই ফ্লাইট অফ আইডিয়া এটা মেনলি মেন্টাল হেলথের মধ্যে আমরা পড়েছি। মেন্টাল হেলথে ফ্লাইট অফ আইডিয়া যেটা হয় সেটা বলতে কি বোঝায়? নিউ ওয়ার্ডস ইনভেন্টেড বাই পেশেন্ট, নিউ ইউজ অফ রাইমিং ওয়ার্ডস, রিপিটেশন অফ ওয়ার্ডস হার্ড এবং প্যাটার্ন অফ র্যাপিড ট্রানজিশন ফ্রম টপিক টু টপিক। এই কোশ্চেনের অ্যান্সারটা ঝটপট লিখে বেরো কমেন্ট বক্সে। কি অ্যান্সার হবে তোমরা আমাকে বলো। আর আগের দিন যে কোশ্চেনটা আমরা দিয়েছিলাম, অর্থাৎ আগের পার্টের ভিডিওতে তোমাদের জন্য একটা কোশ্চেন ছিল যে ক্যাঙ্গারু মাদার কেয়ারের মধ্যে কোনটা ইনক্লুডেড নয়। অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো। তো সঠিক উত্তর কি ছিল? এখানে উত্তর ছিল সাপ্লিমেন্টারি নিউট্রিশন, অর্থাৎ কেএমসি বা ক্যাঙ্গারু মাদার কেয়ারের মধ্যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থাকে এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করে যত তাড়াতাড়ি আমরা বেবির ওয়েটটাকে অ্যাচিভ করে নিতে পারবো তত তাড়াতাড়ি আমরা আর্লি ডিসচার্জ এবং ফলো আপ করতে পারবো, তাই তো? তো এখানটায় সাপ্লিমেন্টারি নিউট্রিশন যেটা, সেটা আমাদের এই কেএমসির মধ্যে পড়ে না। সাপ্লিমেন্টারি নিউট্রিশন পড়ার কোনো প্রশ্নই নেই, কারণ সাপ্লিমেন্টারি নিউট্রিশন মানে কি বোঝায়? ব্রেস্ট মিল্ক ছাড়াও আমরা অন্য কিছু বেবিকে দিচ্ছি, কিন্তু আমরা তো 6 মান্থ অব্দি পুরোপুরি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করি, তাই না? তাহলে এখানে অ্যান্সার সাপ্লিমেন্টারি নিউট্রিশন। আজকের কোশ্চেন অ্যান্সারটা তোমরা ঝটপট লিখে ফেলো। পরের কোশ্চেন কি আছে দেখি।
পরের কোশ্চেন রয়েছে, দ্য কন্টেন্ট অফ ওআরএস ইনক্লুড। ওআরএস এর যে কন্টেন্ট তার মধ্যে কি কি থাকে। আচ্ছা, ওআরএস এর কন্টেন্টে কি কি থাকে, এখানে অনেক রকমের অপশন রয়েছে, তোমাদের কন্টেন্টে কি থাকে সেটা আগে বলি। এই স্লাইডটা দেখো, সোডিয়াম ক্লোরাইড থাকে, গ্লুকোজ অ্যানাইড্রাস থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে ডিহাইড্রেটেড। এটা সোডিয়াম ক্লোরাইড 2.6, পটাশিয়াম ক্লোরাইড 1.5, গ্লুকোজ অ্যানাইড্রাস 13.5 এবং ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে 2.9, টোটাল 20.5 গ্রামস পার লিটার। এবং এটা 1 লিটারের কম্পোজিশন এবং 1 লিটার ওয়াটারের মধ্যে পুরোটা রিকনস্টিটিউট করতে হয়। আর এটা মনে রাখতে হবে অবশ্যই, তার সঙ্গে মিলিমোল পার লিটারে যেটা থাকে এটাও মনে রাখতে হবে। তো সোডিয়াম থাকছে 75, ক্লোরাইড থাকছে 65, গ্লুকোজ অ্যানাইড্রাস 75, পটাশিয়াম 20 এবং সাইট্রেট 10, টোটাল 245 মিলিমোল পার লিটার হচ্ছে অসমোলারিটি। তাহলে এই দুটো পয়েন্ট খুব ভালো করে মুখস্থ রাখবে, ওআরএস থেকে কোশ্চেন আসে, ওআরএস এর কম্পোজিশন থেকে কোশ্চেন আসে। তাহলে এখানে আমাদের যেটা কোশ্চেন ছিল, কোশ্চেনের মধ্যে অপশন কি কি রয়েছে দেখো, NaCl, KCl, ট্রাইসোডিয়াম সাইট্রেট, গ্লুকোজ এবং ওয়াটার। যেহেতু অ্যানহাইড্রাস রয়েছে তো গ্লুকোজ এবং ওয়াটার, সেই জন্য তাহলে এখানে অ্যান্সার কি হবে, অপশন এ, NaCl, KCl, ট্রাইসোডিয়াম সাইট্রেট, গ্লুকোজ এবং ওয়াটার। ঠিক আছে, এটা তাহলে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে, আ ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট ব্লেমস হিজ ফ্যামিলি এনভায়রনমেন্ট ফর হিজ অ্যালকোহলিজম, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডিফেন্স মেকানিজম ওয়াজ ইউজড বাই দ্য পেশেন্ট। তাহলে একটা অ্যালকোহলিক পেশেন্ট মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সে বলছে যে আমার ফ্যামিলি এনভায়রনমেন্টের জন্যই আমি মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের ডিফেন্স মেকানিজমসে ইউজ করছে, ডিনায়াল, প্রজেকশন, রেশনালাইজেশন এবং সাবলিমেশন। এই যে ডিফেন্স মেকানিজম গুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তাই না? একটুখানি সুন্দর করে বুঝে গেলে দেখবে খুব মজা লাগে। তো ফার্স্ট রয়েছে ডিনায়াল। ডিনায়াল মানে কি, ডিনায়াল মানে হচ্ছে আমি মানতে চাই না বা মানতে পারছি না কোনো কিছু, তো সেটাকে ডিনাই করে যাচ্ছি। যেমন আমাদের গ্রিফের যে থিওরি রয়েছে তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে ডিনায়াল। মানে তোমাকে বলা হলো যে তোমার ক্যান্সার হয়েছে, তুমি বললে না, হতেই পারে না। তোমাকে বলা হলো তুমি পরীক্ষায় ফেল করেছো, তুমি বললে না, হতেই পারে না। তাহলে এটা ডিনায়াল মানে হচ্ছে যে আমার যে অ্যাকচুয়াল সিচুয়েশন সেটা থেকে আমি পালাতে চাইছি বা সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, সেটাকে আমি ডিনায়াল বলছি। নেক্সট বলছে প্রজেকশন। প্রজেকশন বলতে কি বোঝায়, প্রজেকশন মানে হচ্ছে যে কোনো দিকে একটা দোষ দেখানো। মানে ধরো আমি কিছু একটা ভুল করছি, তো ভুল যেটা করছি সেটা আমি জানি ভুল করছি, কিন্তু সেই দোষটা আমি নিজের ঘাড়ে নিচ্ছি না, আমি অন্যের দিকে ঠেলে দিচ্ছি। মানে ধরো কোনো কিছুতে আমার দুর্বলতা আছে, কোনো একটা সাবজেক্ট আমার ঠিক ভালো লাগে না বা আমি ঠিক মতো পারি না, তাহলে সেই সাবজেক্টে আমার কম নাম্বার আসছে। তো যখন আমার সেই সাবজেক্টে কম নাম্বার আসছে আমি কি বলছি, যে এই কম নাম্বারটা আমি কেন পেয়েছি, কারণ আমাকে আমার টিচার ভালো করে পড়ায়নি তাই। আমি যে ওটাতে দুর্বল বা আমি যে ওটাতে ভালোভাবে প্রিপারেশন নিইনি সেটা কিন্তু আমি একবারের জন্য বলছি না। ঠিক আছে, এটা হলো প্রজেকশন। রেশনালাইজেশন কি, রেশনালাইজেশন মানে হচ্ছে কারণ দেখানো। অর্থাৎ কোনো কিছু একটা ঘটেছে তো সেটা কেন ঘটেছে সেটার জন্য আমি একটা কারণ দেখাচ্ছি। অর্থাৎ ধরো আমার হয়তো আমি এক্সামে ফেল করেছি, তাহলে আমি এক্সামে ফেল করেছি তো সেই জন্য আমি হয়তো পড়াশোনা করিনি বলে আমি এক্সামে ফেল করেছি। তো সেই এক্সামে ফেল করেছিটাকে আমি কিভাবে দেখাবো, বা কম নাম্বার পেয়েছি এটাকে কিভাবে আমি দেখাবো, যে আমার শরীর ভালো ছিল না বা আমার হচ্ছে যে এক্সামের শিটটা ঠিকঠাক জায়গায় পড়েনি, আমার এক্সামিনার যে ছিল, যে আমার গার্ড ছিল, এগুলো ভালো ছিল না, আমার এনভায়রনমেন্ট ভালো ছিল না, সেই জন্যে আমি এক্সামে ভালো নাম্বার পেতে পারিনি। ঠিক আছে, অর্থাৎ আমি কোনো একটা কারণের জন্য কারণ দেখাচ্ছি। আর সাবলিমেশন মানে কি, এখানে কোনো একটা সোশ্যালি আনএক্সেপ্টেবল কোনো ইম্পালস বা কোনো একটা বিহেভিয়ার বা কোনো একটা আর্জ যেটা সোশ্যালি আনএক্সেপ্টেবল, সোসাইটি মেনে নেবে না, সেটাকে আমি কি করছি অন্য কোনো একটা যেটা অ্যাকসেপ্টেবল হবে সেরকম একটা কিছুর মাধ্যমে প্রকাশ করছি। যেমন ধরো আমার প্রচন্ড রাগ হচ্ছে, আমার ভীষণ অ্যাগ্রেশন আসছে, তো সেই অ্যাগ্রেশনটা তো আমি এভাবে দেখাতে পারবো না, তো সেই অ্যাগ্রেশনটা আমি না দেখে আমি কি করছি, প্রচন্ড কোনো কিছু কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছি বা কোনো কিছু একটা কাজ করছি। বা ধরো এরকম হচ্ছে যে আমার কোনো একটা এরকমই ধরো রাগ হচ্ছে বা আমার খুব মন খারাপ হচ্ছে, ভীষণভাবে খুব খারাপ লাগছে, যেটাকে আমি সেভাবে প্রকাশ করতে পারছি না, তো সেটা প্রকাশ করতে না পেরে সেটাকেই আমি অন্য কোনো একটা ওয়ে আউট করছি। ঠিক আছে, এটাকে সাবলিমেশন বলা হয়। তাহলে এখানে দেখো, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট ফ্যামিলি এনভায়রনমেন্টটাকে ব্লেম করছে, তাহলে এখানে দু রকমের ছিল, প্রজেকশন আর রেশনালাইজেশন, দুটো অনেকটা একই রকম, কিন্তু এই দুটো একই রকমের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। প্রজেকশনের ক্ষেত্রে কি হয়, মানুষ জানে সে ভুল করছে কিন্তু ভুলের পরে সে সেই দোষটা অন্যের দিকে দেয় বা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। কিন্তু রেশনালাইজেশনের ক্ষেত্রে কি করে, সে ওরকম ভাবে কোনো ভুল করে অন্যায় করে সেটা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে সেটা কিন্তু নয়, সে কি করে ওইটার জন্য সে কিছু কারণ খুঁজে বার করে দেখায়। ঠিক আছে, যেমন ধরো এই আঙুর ফল টক,
হ্যাঁ, আঙুর খেতে পারছি না, লাফাতে পারছি না, নিতে পারছি না, তার জন্য বলছি আঙুর ফল টক। তো আঙুর ফল টকটা কিন্তু কোনো প্রজেকশন নয়, এটা জাস্ট একটা আমি মানে ওটা পাচ্ছি না সেটার জন্য আমি বলতে পারি যে আমার আঙুরের দরকার নেই, ও ভালো নয়। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে এখানে অ্যান্সার তাহলে কি হবে, এখানে অ্যান্সারটা প্রজেকশন হবে। ঠিক আছে, বেশ। পরের কোশ্চেন কি রয়েছে, ফ্রিকুয়েন্ট বাট ইরেগুলার ইউটেরাইন ব্লিডিং অকারিং এট এনি টাইম অ্যান্ড নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল ইজ নোন অ্যাজ। ফ্রিকুয়েন্ট ব্লিডিং হচ্ছে, ইরেগুলার ব্লিডিং হচ্ছে এবং যে কোনো টাইমে হচ্ছে, রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে কোনো রিলেশনশিপ নেই। তাহলে এরকমটা যদি হয় তখন আমরা সেটাকে কি বলবো, মেট্রোরেজিয়া, হাইপারমেনোরিয়া, এপিমেনোরিয়া আর হাইপোমেনোরিয়া। এখানে যেটা বলতে চেয়েছে যে ফ্রিকুয়েন্ট ইউটেরাইন ব্লিডিং অর্থাৎ যে সাইকেল রয়েছে, ধরো 28 ডেজের একটা সাইকেল, সেই 28 ডেজের সাইকেলটা 28 ডেজ মেনটেন করছে না, সেটা কখনো 15 দিন পরে হচ্ছে, কখনো 18 দিন পরে হচ্ছে, কখনো সেটা হয়তো আরো কম গ্যাপের মধ্যে হচ্ছে, অর্থাৎ কোনো মানে যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা সে মেনটেন করছে না, এবং যেটা ব্লিডিং হচ্ছে সেটাও অনেকটা বেশি হচ্ছে। ঠিক আছে, তো এই রকমের যে ব্লিডিং প্যাটার্ন এটাকে আমরা মেট্রোরেজিয়া বলি, এটা হচ্ছে অ্যান্সার। হাইপারমেনোরিয়া কখন বলবো, এখানে স্পেলিং মিস্টেক আছে একটু। হাইপারমেনোরিয়া আমরা কখন বলবো, হাইপারমেনোরিয়া বলবো যখন এই যে নর্মাল মানে ডিউরিং মেনস্ট্রুয়েশন, যেই মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা রয়েছে সেই সাইকেল ওয়াইজ ঠিকই হচ্ছে, কিন্তু ব্লিডিংটা অনেকটা বেশি হচ্ছে, অর্থাৎ এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। তো নর্মাল ডিউরেশনের যে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে সেরকমই থাকছে, কিন্তু সেখানটায় ব্লিডিং এর যে অ্যামাউন্ট, সেই ব্লিডিং এর অ্যামাউন্টটা যখন বেশি, তখন সেটাকে হাইপারমেনোরিয়া বলছে। অর্থাৎ এখানটায় অ্যামাউন্ট অফ ব্লিডিং, যেটা অ্যামাউন্ট অফ ব্লিডিং এইটা অনেকটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ব্লিডিংটা ইনক্রিজ করছে। তাহলে এপিমেনোরিয়া কোনটাকে বলবো, এপিমেনোরিয়া আর মেট্রোরেজিয়া অনেকটা একই রকম, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। এখানেও এপিমেনোরিয়াতেও হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, এবং এখানে যে এই সাইকেলটা রয়েছে সেখানটায় সাইকেলটা কিন্তু ইরেগুলার হয় না, কিন্তু শর্টার পিরিয়ড হয়, মানে এটা যেমন 21 ডেজ বা তার থেকেও কম হচ্ছে গ্যাপটা বা ফ্রিকুয়েন্টলি হচ্ছে, কিন্তু এই যে ফ্রিকুয়েন্সিটা সেটা একটা সাইকেল মেনটেন করে হচ্ছে, অর্থাৎ 21 ডেজের গ্যাপই যদি হয় আবার পরেরটাও 21 ডেজের গ্যাপই হবে, অর্থাৎ প্রত্যেকটাই 21 ডেজের গ্যাপে গ্যাপেই হবে, সেটাকে আমরা এপিমেনোরিয়া বলবো। আর হাইপোমেনোরিয়া কখন বলবো, যখন এই অ্যামাউন্ট অফ ব্লিডিংটা অনেকটা কম হবে, তখন সেটাকে আমরা হাইপোমেনোরিয়া বলছি। হাইপারমেনোরিয়াতে ব্লিডিং এর অ্যামাউন্ট অনেক বেশি, হাইপোমেনোরিয়াতে ব্লিডিং এর অ্যামাউন্ট অনেকটা কম। বুঝতে পারলে, এপিমেনোরিয়ার ক্ষেত্রে যে সাইকেল রয়েছে সাইকেলটা শর্টার হয়ে যাবে, সেটা less than 21 ডেজও হতে পারে। আর যেটা মেট্রোরেজিয়া রয়েছে, যেটা কোশ্চেন অ্যান্সার ছিল, সেখানে সাইকেলটাও ইরেগুলার এবং খুবই ফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে হাইপোথার্মিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই অল এক্সেপ্ট, অর্থাৎ হাইপোথার্মিয়ার ক্ষেত্রে কোনটা হয় না। হাইপোথার্মিয়া মানে আমরা কি বুঝি, বেবির টেম্পারেচারটা অনেকটা কম, তাই তো, নর্মালের থেকে কম হয়ে গেছে যখন, তখন তাকে হাইপোথার্মিয়া বলা হয়। তাহলে হাইপোথার্মিয়ার ক্ষেত্রে আমরা বেবিদের ক্ষেত্রে কি পাবো, বেবির পোর ফিডিং পাবো, অর্থাৎ বেবি কম কম খাবে। মেটাবলিক অ্যাসিডোসিস, আচ্ছা মেটাবলিক অ্যাসিডোসিস হবে কি হবে না সেটা আমি পরে এক্সপ্লেন করছি। ইনক্রিজড পেরিফেরাল পারফিউশন, ইনক্রিজ পেরিফেরাল পারফিউশন অর্থাৎ আমার যে সাইডে, অর্থাৎ বডির যে সাইড গুলো মানে পেরিফেরিতে যে পারফিউশন সেটা বেড়ে যাবে। যদি হাইপোথার্মিয়া হয়, হাইপোথার্মিয়া হলে কি হয়, ভেসো কনস্ট্রিকশন হয়ে যায়, তাই না, বডি সাইড গুলো ঠান্ডাতে ঠান্ডা হয়ে যাবে, তাহলে কনস্ট্রিকশন হবে। ভেসো কনস্ট্রিকশন যদি হয় তাহলে পেরিফেরাল পারফিউশনটা কমে যাওয়ার কথা, কিন্তু এখানে ইনক্রিজড বলেছে, তাহলে এটা আমার অপোজিট মনে হচ্ছে। আর এটা রয়েছে রেসপিরেটরি ডিস্ট্রেস, অবশ্যই হাইপোথার্মিয়া হলে রেসপিরেটরি ডিস্ট্রেস প্রেজেন্ট থাকে। তাহলে পোর ফিডিং প্রেজেন্ট থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস প্রেজেন্ট থাকে, ইনক্রিজ পেরিফেরাল পারফিউশনটা প্রেজেন্ট থাকে না। আর মেটাবলিক অ্যাসিডোসিসটা কেন, মেটাবলিক অ্যাসিডোসিস কেন, দেখো যখন হাইপোথার্মিয়া হবে তখন আমার বডিতে টেম্পারেচার যেটা সেটা কমে যাবে, অর্থাৎ হিটটা কম প্রডিউস হবে, এবং অক্সিজেনের যে কনজাম্পশন সেই অক্সিজেন কনজাম্পশনটাও কম হয়ে যাবে, তাই না, কারণ রেসপিরেটরি ডিস্ট্রেসও হচ্ছে, তাহলে সেই ব্রিদিং প্যাটার্নটাও কমে যাচ্ছে, তাহলে সেই কারণে অক্সিজেনের একটা ডেফিসিয়েন্সি হবে। অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেট হবে, বিল্ড আপ হবে, এবং ল্যাকটিক অ্যাসিড যদি অ্যাকুমুলেট হয় তাহলে সেখান থেকে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। বুঝতে পারলে, তাহলে সেই কারণেই হাইপোথার্মিয়ার ক্ষেত্রে আমরা মেটাবলিক অ্যাসিডোসিসও দেখতে পাই। তাহলে এখানে অ্যান্সার তাহলে কি হবে, অ্যান্সার হবে ইনক্রিজ পেরিফেরাল পারফিউশন, কারণ এখানটায় একটা এক্সেপ্ট ছিল। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে নিউরোলেপটিক ড্রাগস আর দ্য ড্রাগ অফ চয়েস টু রিলিভ
নিউরোলেপটিক ড্রাগ বলতে কি বোঝায়? নিউরোলেপটিক ড্রাগ বলতে বোঝায় যেগুলো হচ্ছে আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অর্থাৎ যখন কোনো সাইকিয়াট্রি প্রবলেম হয় বা সাইকোসিস হচ্ছে, সিজোফ্রেনিয়া হচ্ছে, মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে ম্যানিয়া হচ্ছে, তখন আমরা এই নিউরোলেপটিক ড্রাগগুলো ইউজ করে থাকি। তাহলে এখানে কি কি অপশন রয়েছে? সাইকোসিস রয়েছে, ডিপ্রেশন রয়েছে, এক্সেসিভ অ্যাক্টিভিটি রয়েছে এবং নার্কোটিক উইথড্রয়াল রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি নিউরোলেপটিক মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা কোথায় ইউজ করব? সাইকোসিসের ক্ষেত্রে ইউজ করব। ওকে, কি বলছে নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিসঅর্ডার্স লিডস টু সাইনোসিস ফ্রম ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্টারিং দ্য সিস্টেমিক আর্টেরিয়াল সার্কুলেশন? তাহলে এখানে একটা হার্টের অ্যাবনর্মালিটি বা কার্ডিয়াক প্রবলেম রয়েছে, যেখানে কি হচ্ছে, সাইনোসিস হচ্ছে। কেন হচ্ছে? কারণ ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে চলে আসছে। কি কি অপশন রয়েছে দেখো, অ্যাওর্টিক স্টেনোসিস রয়েছে, কোয়াক্টেশন অফ অ্যাওর্টা রয়েছে, পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস রয়েছে এবং টেট্রালজি অফ ফ্যালো। আচ্ছা, যেখানে টেট্রালজি অফ ফ্যালট রয়েছে অপশন, সেখানে তো আর আমার কোনো অপশন দেখার প্রয়োজনই নেই, তাই না? কারণ টেট্রালজি অফ ফ্যালট হচ্ছে আমাদের সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে পড়ে এবং টেট্রালজি অফ ফ্যালটে সব থেকে বেশি আমরা ওই টেট স্পেল বা সাইনোটিক স্পেল, ব্লুইশ বেবিরা দেখতে পাই, তাই না? তাহলে এখানে অ্যান্সার টেট্রালজি অফ ফ্যালট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, দ্য টাইপ অফ ডিলিউশন কমনলি সিন ইন ডিপ্রেশন? ডিপ্রেশনের পেশেন্টদের কি রকমের ডিলিউশন দেখতে পাবো? ডিলিউশনের ডেফিনেশন কি? ডিলিউশন হচ্ছে ফিক্সড ফলস বিলিফ, অর্থাৎ একটা ফলস বিলিফ তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, যেটাকে আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না, কোনো যুক্তি তর্ক তুমি বুঝছো না, ঠিক আছে? সেটাকে আমরা ডিলিউশন বলি। আচ্ছা, ডিলিউশন অফ নিহিলিজম। নিহিলিজম ডিলিউশন কোনটা? ডিলিউশন অফ নিহিলিজম বলতে বোঝায় যেখানে আমার নিজের এক্সিস্টেন্স বা আমার যে প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে আমার কোনো ধারণা থাকে না, বা আমি মানতেই চাই না যে আমার কোনো প্রয়োজনীয়তা এই জগতে রয়েছে, এরকম টাইপের। আচ্ছা, ডিলিউশন অফ পোভার্টি বলতে কি বোঝাবে? পোভার্টি মানে দারিদ্রতা বুঝি। তো ডিলিউশন অফ পোভার্টিতে মেনলি বোঝা যায় যে পেশেন্ট মনে করছে যে সে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এবং তার কাছে আর কিছুই বেঁচে নেই, বা খুব তাড়াতাড়ি তার সমস্ত কিছু যা রয়েছে সব শেষ হয়ে যাবে, তো সেটাকে পোভার্টি বলা হচ্ছে। ডিলিউশন অফ পারসিকিউশন মানে এখানে একটা সন্দেহজনক মানসিকতা থাকে, যে পেশেন্টের মনে হচ্ছে যে তাকে কেউ হ্যারাস করছে বা কেউ তার উপরে নজর রাখছে, তার কেউ ক্ষতি করে দিতে চাইছে, এইগুলো। তাহলে ডিপ্রেশনের মধ্যে আমরা তিন টাইপ অফ ডিলিউশনই দেখতে পাই, ঠিক আছে? নিহিলিজম, পোভার্টি, পারসিকিউশন সব রকমই দেখা যায়, তো সেই জন্য এখানে অ্যান্সার কি হবে? অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং অ্যাকশন ফর ফ্র্যাকচার হিলিং? ফ্র্যাকচার হিলিং এর জন্য কোন নার্সিং অ্যাকশন সব থেকে বেশি প্রয়োজনীয়? ইমোবিলাইজেশন রয়েছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট রয়েছে, এক্সারসাইজ রয়েছে এবং অ্যান্টিবায়োটিক্স রয়েছে। অ্যাকচুয়ালি যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম ট্যাবলেট অ্যাজ আ নার্সিং পার্সোনেল আমরা দিতে পারি না। এক্সারসাইজ তো অবশ্যই আমরা ফ্র্যাকচারের হিলিং এর জন্য করাবো না, কারণ এক্সারসাইজ তো কখনোই নয়, ইমোবিলাইজ করতে হয় অ্যাকচুয়ালি। আর অ্যান্টিবায়োটিক্সটা ফ্র্যাকচার হিলিং এর জন্য নার্সিং অ্যাকশনের মধ্যে তো পড়ে না, তাই না? কোনো মেডিসিন আমরা দিতে পারি না অ্যাজ আ নার্স। তাহলে ইমোবিলাইজেশনটা নার্সিং অ্যাকশনের মধ্যে পড়ে এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ফ্র্যাকচার হিলিং এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে ইমোবিলাইজ করা, অর্থাৎ যত কম মুভমেন্ট হবে তত তাড়াতাড়ি সেটা হিল করবে, তত তাড়াতাড়ি সেটা জুড়ে যাবে, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য ম্যাচিওর প্রিন্সার গ্যাস ইজ অ্যাটেন্ড বাই মান্থ? তাহলে কত দিনে ম্যাচিওর প্রিন্সার গ্যাস হয়? প্রিন্সার গ্যাস বলতে কি বোঝাচ্ছে? প্রিন্সার গ্যাস বোঝাচ্ছে যে দুটো যে আঙুল, থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যখন কোনো প্রোডাক্ট বা কোনো ছোট ছোট জিনিস একটা বেবি তুলতে পারছে, তখন সেটাকে আমরা ম্যাচিওর প্রিন্সার গ্যাস বলি। তো এই ম্যাচিওর প্রিন্সার গ্যাস ডেভেলপ হতে কতদিন লাগে? এটা ডেভেলপ হতে প্রায় 12 মান্থ সময় লেগে যায়, বা 1 বছর সময় লেগে যায়, ঠিক আছে? এটাও একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোনের কোশ্চেন, মুখস্থ করতে হবে। আজকে লাস্ট কোশ্চেন কি রয়েছে, a condition in which foreskin of penis is so much narrow that it cannot be retracted over the glands of penis? অর্থাৎ ফোরস্কিন, পেনিসের যে ফোরস্কিন রয়েছে সেটা এতটাই যে সেটাকে আমরা ওপর দিকে মুভ করতে পারছি না, বা গ্ল্যান্ডস অফ পেনিস থেকে রিট্রাক্ট করতে পারছি না। এটাকে কি বলা হয়? ক্রিপ্টরকিডিজম, থাইমোসিস, এপিসপেডিয়াস, নান অফ দ্য অ্যাবভ। ইজি কোশ্চেন ছিল। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে থাইমোসিস, ঠিক আছে? তাহলে বাকি অপশনগুলো বলতে কি বোঝাচ্ছে? ক্রিপ্টরকিডিজম বলতে বোঝায় যে যেখানটায় যে টেস্টিস রয়েছে সেটা আনডিসেন্ডেড থাকে, অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিকলসকে আমরা ক্রিপ্টরকিডিজম বলি। আর এপিসপেডিয়াসের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? এপিসপেডিয়াস মানে যেখানে ইউরেথ্রাল ওপেনিং রয়েছে, যেটা টিপ অফ দ্য পেনিস আমরা কথা, সেটা টিপে না থেকে কোথায় থাকবে? টপে থাকবে, অর্থাৎ ওপরের দিকে থাকবে। এটা হলো এপিসপেডিয়াস। আর থাইমোসিসটা হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।